ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ স্যারকে, যিনি নানান প্রতিকূলতার মাঝেও অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? বর্তমান করোনা কালে আশা করছি তোমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলছো। তো শিক্ষার্থীরা, এই দীর্ঘদিন করোনা কালের সময় আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা অনেকেই করোনাতে আক্রান্ত হয়েছেন, আবার অনেকেই সুস্থ হয়েছেন। এছাড়া অনেক গুণী ব্যক্তি আবার বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়ে না ফেরা দেশেও চলে গেছেন। শিক্ষার্থীরা, আমি তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, শ্রদ্ধা ও ভালোবাসা জানি। আজকে আমি আমার জীববিজ্ঞান প্রথম পত্রের 11 অধ্যায় জীব প্রযুক্তি বা অর্থাৎ বায়োটেকনোলজি হতে আমি টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। শিক্ষার্থীরা, জীবের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী উভয়ে কিন্তু প্রজনন করবে। তো আমরা উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখি? উদ্ভিদের প্রজনন প্রক্রিয়াটা হচ্ছে সাধারণত উদ্ভিদকে কিন্তু দুটি পদ্ধতিতে প্রজনন করে। একটি হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। যৌন প্রজননটা কোনটি? যেটা উদ্ভিদের ফুল হবে, ফুলে পরাগায়নের মাধ্যমে ফুল থেকে ফল হবে, তারপরে কি হবে? সেখান থেকে বীজ হয়ে পরিপক্ক বীজ হবে। সেই বীজ থেকে যখন আবার চারা উৎপন্ন হবে সেটা হচ্ছে যৌন প্রজনন। আর অযৌন প্রজননটা কোনটা? সেটা হচ্ছে যে উদ্ভিদের যেমন ঢালপালা গুলা কেটে যখন কলমের মাধ্যমে জোড়া কলম, দাবা কলম, তারপরে হচ্ছে উদ্ভিদের পাতা থেকে, কাণ্ড থেকে, মূল থেকে যে সকল চারা উৎপাদন করা হয় সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন। কিন্তু আজ আমি এমনই একটা প্রজননের কথা বলবো, সেটা হচ্ছে টিস্যু কালচার। শিক্ষার্থীরা, তাহলে টিস্যু কালচারটা কি এবার এটা আমরা জেনে নিচ্ছি। টিস্যু কালচার হচ্ছে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে, যেমন শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, যেমন এছাড়া পাপড়ি ইত্যাদি বিচ্ছিন্ন যে কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি আবাদের মাধ্যমে বৃদ্ধিকরণ অর্থাৎ পূর্ণাঙ্গ চারার সৃষ্টি করাকেই বলা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। তারপর অর্থাৎ গবেষণাগারে যে কোনো টিস্যুকে পুষ্টির মাধ্যমে কালচার করাই হচ্ছে টিস্যু কালচার। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে এই টিস্যু কালচার প্রক্রিয়াটি একটি চিত্রের মাধ্যমে সহজে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা চিত্রে চলে যাচ্ছি। একটু তোমরা লক্ষ্য করলেই এটা বুঝতে পারবে যে টিস্যু কালচার প্রক্রিয়াটি আমরা কিভাবে লক্ষ লক্ষ চারা উৎপাদন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথমে আমরা জেনে নেই যে টিস্যু কালচার প্রযুক্তির জনককে। জার্মান জীব উদ্ভিদ বিজ্ঞানী গটলিব হ্যাবার্টল্যান্ডকে টিস্যু কালচার বিজ্ঞানীর জনক বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম কি করেছিলেন? এই টিস্যু কালচার পদ্ধতির উদ্ভাবন করেন। এই পদ্ধতিকে ইনভিট্রো কালচার বলা হয়, কারণ এই প্রক্রিয়াটির কাজ পাত্রের মধ্যেই সম্পন্ন করা হয়। 1930-এর দশকে ফরাসি বিজ্ঞানী গদারল্যাট, আমেরিকার বিজ্ঞানী হোয়াইট এবং অপর এক ফরাসি জীববিজ্ঞানী, তার নাম হচ্ছে কি নবারকোট, এরা প্রত্যেকেই পৃথকভাবে ভিন্ন ভিন্ন উদ্ভিদের টিস্যু নির্দিষ্ট পুষ্টির মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আবাদ করতে সক্ষম হন। তো প্রিয় শিক্ষার্থীরা, টিস্যু কালচার পদ্ধতির ধাপ সমূহগুলো আমরা একবার দেখে নিই। প্রথমে আমাদের কি করতে হবে? মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন করতে হবে। তারপরে টিস্যু কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করতে হবে। তারপর আমরা কি করব? জীবাণু মুক্তকরণ করে নিব। কোনটাকে? টিস্যুটিকে। আমরা আমাদের যে টিস্যুটা দিয়ে আমরা চারা উৎপাদন করব সেই টিস্যুকে আমরা জীবাণু মুক্ত করব, অর্থাৎ নির্বীজকরণ করে নিব। তারপর মিডিয়ামে এক্সপ্লান্ট অর্থাৎ টিস্যু স্থাপন করব। পরবর্তীতে আমরা ক্যালাস সৃষ্টি করব ও সংখ্যা বৃদ্ধি করব। কার বৃদ্ধি করব? সব টিস্যুটার, সেই টিস্যুর সংখ্যা বৃদ্ধি করব।
অতঃপর মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব ও চারা উৎপাদন করব। তারপর চারা উৎপন্ন হয়ে গেলে আমরা সেই চারাগুলোকে টবে স্থানান্তর করব। অতঃপর আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে সেই টিস্যুগুলাকে স্থানান্তর করব। এবার আমরা পর্যায়ক্রমে প্রতিটা পয়েন্টের ব্যাখ্যা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা মাতৃ উদ্ভিদ, এই যে তোমরা দেখতে পাচ্ছ মাতৃ উদ্ভিদটা কি, অর্থাৎ আমরা যে উদ্ভিদের চারা তৈরি করতে চাচ্ছি, যে উদ্ভিদ থেকে আমাদের কাঙ্ক্ষিত যে উদ্ভিদটি, অর্থাৎ যে উদ্ভিদের অনুরূপ আমরা চারা নিতে চাচ্ছি, সেই চারাটি, সেই উদ্ভিদের কোষটাই হচ্ছে মাতৃ উদ্ভিদ। তো আমরা প্রথমে মাতৃ উদ্ভিদ বা এক্স প্লান্ট নির্বাচন করব। আমার এখানে যে টবের মধ্যে যে গাছটি আছে ধরে নিয়েছে আমরা, সেটাই আমাদের মাতৃ উদ্ভিদ। আমরা এই মাতৃ উদ্ভিদের কচি পাতা, এই পাতাটি কিন্তু বিভাজনক্ষম। আমরা এবার সেই বিভাজনক্ষম অংশ থেকে অর্থাৎ এক্স প্লান্ট নির্বাচন করব। তো এক্স প্লান্টটা কি? এক্স প্লান্ট হলো ওই উদ্ভিদের অংশ টিস্যু কালচার ব্যবহারের জন্য আমরা যাকে কোনো একটা উদ্ভিদ থেকে পৃথক করে নিব, সেটাই হচ্ছে এক্স প্লান্ট। এইখান থেকে আমরা পৃথক করে এই অংশ, এই টিস্যুটা নিয়েছি, এটাই হচ্ছে আমাদের এক্স প্লান্ট টিস্যু। কাজে এক্সপ্লান্ট নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা কারণ আমরা এত কষ্ট করে যে চারাগুলো উৎপাদন করব, সেই এক্সপ্লান্টের টিস্যুটা যদি আমাদের মনের মতো না হয়, তাহলে এত কষ্ট করে ব্যয়বহুল একটি কাজ করে আমরা সন্তুষ্ট ফল পাবো না। তাই আমাদের এক্সপ্লান্ট নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা কাণ্ডের শীর্ষ মুকুল, পার্শ্ব মুকুল, এই কাণ্ডের শীর্ষ মুকুল, পার্শ্ব মুকুল থেকে পৃথক করে আমরা নিতে পারি। এক্সপ্লান্ট হিসেবে আমরা তাদেরকে ব্যবহার করতে পারি। পর্ব বা পাতার শীর্ষেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। যাই হোক, যে উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নেওয়া হবে, তো সেটাই হচ্ছে কিন্তু মাতৃ উদ্ভিদ। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এই মাতৃ উদ্ভিদটি যেন অবশ্যই নীরব ও উৎকৃষ্ট এবং বৈশিষ্ট্যমণ্ডিত হয়। তাই আমরা কি করব? টিস্যু কালচারের জন্য অবশ্যই আমরা সুস্থ, নীরব এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদ থেকে টিস্যুটা সংগ্রহ করব। আর এই অবস্থাটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট নির্বাচন। শিক্ষার্থীরা, এবার আমরা কি করব? কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম সৃষ্টি করব। তো কালচার মিডিয়ামটা হচ্ছে পরীক্ষাগার। পরীক্ষাগারটি কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। সেটা যদি কালচার মিডিয়াতে যদি ঠিক মতো পর্যবেক্ষণ করা না হয় বা কালচার মিডিয়ামে পর্যাপ্ত জিনিসের যদি সংকলন না থাকে, তাহলে কিন্তু আমাদের পুরো একটা সম্পূর্ণ পরিশ্রমী ব্যর্থ হবে। তাই কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো লক্ষ্য রাখবো? প্রথমেই কিন্তু আমরা টিস্যু কালচার কাজের জন্য প্রাথমিকভাবে একটি কালচার মিডিয়াম তৈরি করে নিব। তো সেক্ষেত্রে সেখানে আমাদের থাকবে পুষ্টি, উদ্ভিদের পুষ্টি আর বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো প্রয়োজন, সেগুলো এই কালচার মিডিয়ামের মধ্যে অবশ্যই সংরক্ষিত রাখতে হবে। সংরক্ষণ করে রাখার পরে আমরা কি করব? যে বিভিন্ন ধরনের সেখানে কিছু মুখ্য এবং গৌণ উপাদান আছে। তো সেই মুখ্য এবং গৌণ উপাদানগুলোকে আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে ধরো ভিটামিন আছে, সুক্রোজ, এবং সেই সুক্রোজ 2 থেকে 4% আমাদের রাখতে হবে। তারপর ফাইটো হরমোন, এইগুলা হচ্ছে তার কালচার মিডিয়ামের মুখ্য এবং গৌণ উপাদান, সেগুলো আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। আর মাধ্যমকে ঘন করার জন্য বা অর্থাৎ এই মাধ্যমটাকে জমাট বাঁধার জন্য উপাদান হিসাবে আমাদের এগার সঠিক মাত্রায় মেশাতে হবে। তা না হলে কিন্তু একটু কম বেশি হলেই আমাদের উদ্দেশ্যটা সফল হবে না। তো মৌখিক উপাদান সমৃদ্ধ আমাদের আবাদ মাধ্যমকে আমরা বেসাল মিডিয়ামও বলতে পারি। তো যাই হোক, এই মিডিয়ামে পিএইচ এর মাত্রাও আমাদের খেয়াল রাখতে হবে। সেখানে আমাদের পিএইচ এর মাত্রাটা হবে 5.5 থেকে 5.8 এর মধ্যে রাখতে হবে। তো এইগুলো ঠিক মতো সংরক্ষিত হলেই আমরা বলতে পারবো যে কালচার মিডিয়া আমাদের যথেষ্ট উপযোগী হয়েছে। এর পরবর্তীতে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এই টিস্যুটাকে জীবাণু মুক্ত করণ, অর্থাৎ নির্বীজকরণ। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ টিস্যুটাকে যদি আমরা জীবাণু মুক্ত করে না নিই, তাহলে চারা উৎপাদন করার পরে যে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা ছিল সেটা
পূরণ হচ্ছে না। তাই আমরা প্রথমেই টিস্যুটাকে আমরা কি করে নেব, জীবাণুমুক্তকরণ করে নেব। তো সেই জীবাণুমুক্ত করার জন্য আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। টিস্যুটাকে জীবাণুমুক্ত করব কিভাবে? কালচার মিডিয়ামে তোমার অনেক পুষ্টি উপাদান থাকে, এই কারণে অনেক সময় সেখানে জীবাণু জন্মাইতে পারে। তাই আমরা কি করব, কালচার করার জন্য ওই মিডিয়াম, তারপর হচ্ছে এক্সপ্লান্ট সবগুলোকে আমরা জীবাণুমুক্ত করে ফেলবো। হ্যাঁ, সেটাকে আমাদের জীবাণুমুক্ত করতে অবশ্যই করে রাখতে হবে। তাই মিডিয়ামকে আমরা প্রথমেই কনিক্যাল ফ্লাস্ক বা টেস্ট টিউবে ঢেলে সেটাকে আমরা কি করব, এই এই টিস্যুটা যখন এখানে আমরা ঢালবো তখনই এই কনিক্যাল ফ্লাস্কের উপরে আমরা নির্বীজকৃত এক তুলা দিয়ে পাত্রের মুখটা বন্ধ করে দেব। এখানে আমরা তুলা দিয়ে পাত্রের মুখটা বন্ধ করে দিব। হ্যাঁ, কারণ এখানে যেন বায়ু ঢুকতে না পারে। যদি বায়ু ঢুকে আর বায়ুর সাথে যদি কোনো জীবাণু প্রবেশ করে যায় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা পূরণ হবে না। তাই এরপরে আমরা কি করব, নির্বীজ তুলা দিয়ে যখন আমরা এটাকে আটকে দেব, তার পরবর্তী কাজ হচ্ছে এরপরে আমরা পাত্রটিকে এবার নির্বীজ কোনো যন্ত্রে নিয়ে জীবাণুমুক্ত করব। মিডিয়ামটাকে আমরা অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট তাপে, সেইখানে তাপটাও আমাদের খেয়াল রাখতে হবে, 121 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, আর চাপ হতে হবে 15 পাউন্ড। আর সময় আমাদের এখানে সময় খেয়াল রাখতে হবে, সেখানে 20 মিনিট ধরে আমাদের এই নির্বীজ করার জন্য সেখানে রেখে দিতে হবে। এইভাবে রাখার পরে এক সময় দেখা যাবে যে জীবাণুমুক্ত পরিবেশ গবেষণাগারে কাচের পাত্রের মধ্যে কৃত্রিম আবাদ মাধ্যমে এক্সপ্লান্ট থেকে অণুচারা তৈরি হওয়া শুরু করেছে। আর এইভাবে এই এতগুলো নিয়মগুলো মেনে যখন আমরা এক্সপ্লান্ট থেকে অণুচারা তৈরি হবে, আর সেই অণুচারা যখন তৈরি হবে সেই পদ্ধতিটার নাম হলো কি ইনভিট্রো কালচার। শিক্ষার্থীরা, আমরা এই ইনভিট্রো কালচারের মাধ্যমে কিছু টিস্যু কিন্তু আমরা এখানে অণুচারা উৎপাদন করে ফেলেছি। তো এখন দেখো আমাদের পরবর্তী ধাপটা কি, মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। এখন আমরা এই অণুচারাটাকে মিডিয়ামে স্থাপন করব। সেটা কিভাবে করব দেখো, এক্সপ্লান্টকে নির্বীজ করার পরে, এক্সপ্লান্টকে নির্বীজ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যদি আমরা হাতে কাজটা করি অথবা চিমটার মাধ্যমে করি তাহলে অবশ্যই আমাদের হাত এবং চিমটাকে অ্যালকোহল দিয়ে প্রথমেই নির্বীজ করে নিতে হবে। কারণ আমাদের চিমটা বা হাতের মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা পূরণ হবে না। তাই আমরা সেই ব্যাপারে সতর্ক থাকব। সম্পূর্ণ নির্বীজ অবস্থায় কাঁচ পাত্রে রাখা মিডিয়ামে আমরা সেই টিস্যুটাকে স্থাপন করব। এবার আমরা কি করব, আমরা পরবর্তী ধাপে চলে যাব। সেটা হচ্ছে কি, তোমরা দেখতেই পাচ্ছ ক্যালাস সৃষ্টি, অর্থাৎ ক্যালাস সৃষ্টি করতে হবে এবং সংখ্যা বৃদ্ধি করতে হবে। তার আগে তোমরা জেনে নাও ক্যালাসটা কি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই টিস্যুটা কিছুটা সংখ্যা বৃদ্ধি হয়েছিল, এখানে অনেকগুলো সংখ্যা বৃদ্ধি হয়েছে, হয়ে যে জমাট আকারে ধারণ করেছে সেটা কিন্তু ক্যালাস। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, অর্থাৎ ক্যালাস সৃষ্টি আর সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা প্রথমে এই মিডিয়ামে এক্সপ্লান্টটাকে অর্থাৎ টিস্যু স্থাপনের পর এই পাত্রটিকে আমাদের একটি বৈদ্যুতিক আলোর মধ্যে, সেই আলোর পরিমাণটা আমাদের জানতে হবে, সেই আলোটা হবে 3000 থেকে 5000 লাক্স, এবং সেটার তাপমাত্রা হবে 17 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর আপেক্ষিক আর্দ্রতা হবে 70 থেকে 75%। এভাবে সেই নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে এটাকে রাখা হবে। এভাবে রেখে দেওয়ার পর কয়েকদিন পর টিস্যুটি আমরা লক্ষ্য করে দেখব, টিস্যুটি বারবার বিভাজিত হচ্ছে, আর বিভাজিত হওয়ার পরে সেটি একটা মণ্ডে পরিণত হয়েছে, একটা কোষীয় মণ্ডে পরিণত হয়েছে। এই কোষীয় মণ্ডটি একটা অবায়বহীন একটা অবিন্যস্ত টিস্যুগুচ্ছ। এখানে কিন্তু কোনো বায়ু নেই, কারণ তোমাদের মনে আছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এখানে আমরা তুলা দিয়ে, একটা ভেজা তুলা দিয়ে ছিপির মুখটা আমরা আটকে দিয়েছিলাম। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু কোনো বায়ু ভিতরে প্রবেশ করতে পারছে না। ফলে এখানে যে টিস্যুগুলো আছে, গুচ্ছ তৈরি হয়েছে অবিচ্ছিন্ন, হ্যাঁ অবিন্যস্ত যে টিস্যুগুচ্ছটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটা অবায়বহীন ছিল। এবং এই অবায়বহীন এক্সপ্লান্ট মিডিয়ামে স্থাপন করার পরে আলো, তারপর আমরা যে পর্যাপ্ত তাপমাত্রা নিলাম সেই নিয়ন্ত্রিত তাপমাত্রা রেখে দেওয়ার পর
যে সেখানে যে অবয়হীন, হ্যাঁ, অবহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছগুলো সৃষ্টি হলো, সেই টিস্যু গুচ্ছটাকেই কিন্তু ক্যালাস বলা হচ্ছে। অতএব ক্যালাস থেকে এক সময় অসংখ্য মুকুলও সৃষ্টি হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করলাম? ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হলো। তো শিক্ষার্থীরা, এবার আমরা কি করব? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন করব। আমাদের তো ক্যালাস সৃষ্টি হয়ে গেল, এখন এই ক্যালাস থেকে কিভাবে চারাগুলো উৎপাদন করব, মানে এই প্রত্যেকটা ক্যালাসের নিচে যদি মূল সৃষ্টি হয় তবেই না চারা করব। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে তাদের শিকড় যেন বা মূলটা কিভাবে সৃষ্টি করা যায়। আর মূল উৎপাদন করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে মুকুলগুলোকে খুব সাবধানে, এই ক্যালাসটাকে আমাদের খুব সাবধানে উঠে আনতে হবে। এনে ছোট ছোট করে খুব সাবধানে এটাকে কেটে নিয়ে মূল উৎপাদনকারী একটি মিডিয়ামের মধ্যে আমরা সেটাকে রেখে দিব। তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যালাসগুলা একত্রে জমাট বাঁধা ছিল, কিন্তু এখানে মূল ছিল না, সেটাকে কিন্তু আমরা চিমটার সাহায্যে উঠে নিয়ে আসছি। এনে খুব সাবধানে ছোট ছোট করে কেটে, এই যে ছোট ছোট টুকরা করে এভাবে অসংখ্য টুকরা করব আমরা। তবে খেয়াল রাখতে হবে যে টুকরাগুলো একটু মানানসই যেন হয়, সেইভাবে কেটে আমরা কি করব? তারপর সেটাকে একটি মিডিয়ামের মধ্যে, মূল উৎপাদনকারী যে মিডিয়ামটা আছে সেখানে আমরা রেখে দিব। তারপর সেখানে প্রতিটি মুকুল বুঝতেই পারছো, ছোট ছোট এই খণ্ডগুলোই হচ্ছে মুকুল। এই প্রতিটা মুকুল মূল সৃষ্টি করবে। এই দেখো তোমরা, এখানে শুধু কেটে রেখেছিলাম, পরবর্তীতে কিন্তু এই প্রত্যেকটার নিচে আস্তে এই যে মুকুল সৃষ্টি হওয়া শুরু করেছে, এবং পরবর্তীতে এই যে মুকুল সৃষ্টি হয়ে গেল, নিচে শিকড় সৃষ্টি হয়ে গেল। প্রত্যেকটা মুকুলের নিচে মূল সৃষ্টি হওয়া শুরু করলো, এবং এক সময় দেখা গেল প্রত্যেকটা নিচে শিকড় উৎপন্ন হলো, মূল সৃষ্টি হলো, এবং তখনই কিন্তু আমরা এটাকে পূর্ণাঙ্গ চারা বলছি, তাই না? তো এখন এই পূর্ণাঙ্গ চারায় পরিণত হলো। এখন আমাদের কাজ কি? এখন আমরা সেই চারাগুলোকে টবে স্থানান্তর করব। তো আমরা এটাকে উঠিয়ে নিয়ে আসছি, এবং পর্যাপ্ত টবে তোমরা স্থানান্তর করতে পারো। তো আমরা টবে স্থানান্তর করার জন্য আমরা কি করব? উপযুক্ত সংখ্যক যেগুলো সুগঠিত মূল সৃষ্টি হয়েছে সেই চারাগুলোকে, পূর্ণাঙ্গ চারা গাছগুলোকে, কালচার করা চারা গাছগুলোকে আমরা এবার পাত্র থেকে সরিয়ে নিয়ে ধীরে ধীরে খুব সাবধানের সাথে টবে স্থানান্তর করব। এভাবে টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করলাম? চারা গাছ উৎপাদন করলাম। এবং তোমরা খেয়াল করো, সেই একখণ্ড বিভাজনক্ষম টিস্যু, সেই টিস্যুটা বিচ্ছিন্ন করলাম, তারপর কালচার মিডিয়ামে স্থাপন করলাম, সেখানে ক্যালাস সৃষ্টি হলো, ক্যালাস সৃষ্টির পরে ছোট ছোট চারা সৃষ্টি হলো, চারাগুলো থেকে আবার মূল শিকড় তৈরি করার জন্য আমরা আবার মিডিয়ামে রেখে দিলাম, তারপর সেই চারাগুলোর নিচে আবার শিকড় তৈরি হলো, এবার পূর্ণাঙ্গ চারা তৈরি হয়ে গেল। তারপর খুব সাবধানে এই চারাগুলোকে আমরা তুলে আমাদের বিভিন্ন টবগুলোতে স্থাপন করলাম। এবার আমরা কি করব? প্রাকৃতিক পরিবেশে তথা আমরা এটাকে মাঠ পর্যায়ে স্থানান্তর করব। এবার টব সহ চারা গাছগুলোকে কখনো মাঝে মাঝে আমরা কিছুটা আর্দ্র পরিবেশে রাখবো। তবে এই রোপিত যে চারাগুলোকে আমরা রোপণ করবো সেই গাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে তাকে খাপ খেয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিব। কেননা তারা যে পরিবেশে ছিল সেখান থেকে হঠাৎ করে যদি আমরা মাঠের বাহ্যিক পরিবেশে নিয়ে যাই, তাদের তো সেটাকে শুট করতে একটু সময় লাগবে, তাই আমরা ধীরে ধীরে এই কাজটি করব। তারপরে যখন তারা বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে, তখনই আমরা এই পূর্ণাঙ্গ চারা গাছগুলোকে সজীব সবল যখন হয়ে উঠবে, সেগুলোকে আমরা ধীরে ধীরে এক এক পর্যায়ে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে মাটি দিয়ে নিয়ে আমরা রোপণ করব। তাহলে কি একটা অদ্ভুত টিস্যু কালচার প্রক্রিয়া, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আজ টিস্যু কালচার প্রক্রিয়াটি তোমরা খুব ভালো করে কিন্তু বাসায় পড়বে এবং চর্চা করবে, কারণ এই টিস্যু কালচার প্রক্রিয়াটি বহুবার বোর্ডে এসেছিল। তো আমি তোমাদেরকে আরেকবার বলি যে টিস্যু কালচার প্রক্রিয়াটি কতবার বোর্ডে এসেছিল খেয়াল করো তোমরা। দেখো, টিস্যু কালচার প্রক্রিয়াটি ঢাকা বোর্ড 17তে এসেছিল, বরিশাল 17, যশোর 17, 19, তারপরে আছে কুমিল্লা 16, 19, আর এসেছিল সিলেটে 16, 19। অতএব তোমাদের কি করা উচিত? এই প্রক্রিয়াটি ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ।